সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে মানবতার জয় হয়েছে। ত্বরান্বিত হলো জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া, মত বিশিষ্টজনদের। শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে অপরাধীরা যতই লম্বা হোক না কেন, আইনের হাত তার চেয়েও বেশি লম্বা। মানবতার বিরুদ্ধে অপরাধে মানবতারই জয় হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে জামাতে ইসলামী এদের যে অপরাধ, সে অপরাধের জন্য এই সংগঠনগুলোর বিচার হওয়াটা এখন জরুরি হয়ে গেছে। প্রাণ ভিক্ষার আবেদন পাওয়ার পর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, বিতর্কের কোনো সুযোগ নেই। তাদের লিখিত অ্যাপ্লিকেশন আমাদের কাছে রয়েছে, অ্যাপ্লিকেশনটা যথার্থ হয়েছে কিনা সেটা আইনমন্ত্রী মহোদয়ের অপিনিয়ন নিয়েই আমরা বাকি কাজটি করেছি। ওনারা যে দরখাস্ত করেছেন আইন মাফিক, সেই দরখাস্তটি মহামান্য রাষ্ট্রপতি খারিজ করার পরে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে রায়, সে রায় কার্যকর করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি। দেশে দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতার অবসান হবে আশাবাদ। স্বাধীনতার 4 দশকে এ পর্যন্ত যুদ্ধাপরাধের চূড়ান্ত বিচার হয়েছে মাত্র 7 জনের। এখনো অপেক্ষমান শতাধিক চিহ্নিত মানবতা বিরোধী অপরাধের বিচার। উত্তরবঙ্গে হেজবুত তৌহিদের গণতন্ত্র বিরোধী কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন। উদ্বিগ্ন সাধারণ মানুষ, নজরদারি রয়েছে দাবি প্রশাসনের। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে সমঝোতা স্মারক সই। এবং শুরু হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশের 7,000-এরও বেশি কেন্দ্রে অংশ নিচ্ছে 32 লাখের বেশি শিক্ষার্থী। শীর্ষ দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে মানবতার জয় হয়েছে, এমন মন্তব্য করে দেশের বিশিষ্ট নাগরিকরা বলেছেন, প্রথমবারের মতো দুই যুদ্ধাপরাধীর সব অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে দুই যুদ্ধ অপরাধীর ফাঁসির রায় কার্যকরে 40 বছরের চাপা কষ্টের অনেকটাই লাঘব হলো। বিশিষ্টজনের ভাবনায় এই রায় কার্যকর আজন্ম লালিত স্বপ্নের বাস্তবায়ন। তবে আত্মতুষ্টিতে না ভুগে এখনো যাদের বিচারের আওতায় আনা যায়নি, তাদের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান তাদের। 71-এর পর সেই পাকিস্তানিদের বাংলাদেশে 71-এর পরাজিত শক্তির দ্বিতীয়বার রাজনৈতিক পরাজয় ঘটল এই দুই প্রধান যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের ভেতর দিয়ে। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অপরাধ স্বীকারের মাধ্যমে তাদের পূর্বের দমভুক্তির পতন ঘটেছে বলেও মনে করেন এই ইতিহাসবিদ। এরা বলেছে যে এদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, এদেশে কোনো যুদ্ধাপরাধ হয়নি, কিন্তু আজকে তারাই কিন্তু আবার দেখা গেছে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা ক্ষমা প্রার্থনা করেছে এবং সেই ক্ষমা প্রার্থনার মাধ্যমে তারা কিন্তু আমাদের সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী তারা ক্ষমা প্রার্থনা করে তারা তাদের যে দোষ, যে অপরাধ, সেই অপরাধ স্বীকার করে তারা নতজানুভাবে তারা মার্সি চেয়েছে। এই বিচারের মাধ্যমে দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে বলেও মত বিশিষ্টজনের। এই যে মুজাহিদের দল জামাতে ইসলামী, তারাও তো হাজার হাজার কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। অবিলম্বে জামাতের বিচার শুরু করতে হবে এবং মুজাহিদের ক্ষমা প্রার্থনার ভেতর দিয়ে আপনারা দেখেছেন জামাতের বিচার করাটা আমাদের জন্য এখন অনেক সহজ হয়ে গেছে। তাদের এই যে ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে কিন্তু তাদের যে অপরাধ এবং তাদের সংগঠনের যে অপরাধ, সেই অপরাধ কিন্তু তাদের নিজের কণ্ঠ থেকেই স্বীকৃত হলো। দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য সব যুদ্ধ অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। 71-এ মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
দীর্ঘদিন অপেক্ষার পর দাম্ভিক এ যুদ্ধাপরাধীদের ফাঁসির পরে দেশের রাজনৈতিক সহিংসতার অবসান হবে বলেও মনে করছেন তারা। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্বজন হারানো পরিবারগুলো যেমন সঠিক বিচার পেয়েছে, তেমনি জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মত তাদের। শাতিলা শারমিনের রিপোর্ট। গত রাতেই খবরটি জেনে গেছেন অনেকেই, তারপরেও শত ব্যস্ততার মাঝে সকালের সংবাদপত্রে আজ যে একবার চোখ বুলালেই নয়। আশঙ্কা, সহিংসতা, হুঙ্কার সব পেরিয়ে একই দিনে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে দুজন যুদ্ধাপরাধীর। তাই খবরটির বিস্তারিত জানতে সাধারণ মানুষের এমন আগ্রহ। আর প্রতিক্রিয়ায় তারা জানালেন, প্রচন্ড ক্ষমতাশালী হলেও যে মানুষের অপরাধের শাস্তি পেতে হয় তাই আরো একবার প্রমাণ হলো। যে অন্যায় করুক অবশ্যই অন্যায়কারী শাস্তি বাস্তব। আমি দেখেছি মানুষ মারা গেছে বা নদীতে ভাসছে, এটা আমি দেখেছি। মুক্তিযুদ্ধও দেখেছি, ওই রাজাকার বা পাক বাহিনীকেও দেখেছি। মুক্তিযুদ্ধে রাজাকারদের নৃশংস ভূমিকার উল্লেখ করে অনেকের কণ্ঠেই ঝরেছে ক্ষোভ আর ঘৃণা। এই ফাঁসি তাদের কাছে আনন্দের ঘটনাই। এরা যুদ্ধের সময় অনেক মা বোনের ইজ্জত নষ্ট করছে, মানুষ হত্যা করছে, এলে তো শুনছি। এখন যুদ্ধ অপরাধী ধরছে, ফাঁসি দেওয়া খুব ভালো লাগতেছে। এরকম একটা অন্যায়কারী দেশে থেকে ফাঁসি দিয়েছে, আমরা সবাই জনগণ তাতে শুনে আনন্দিত। দীর্ঘ অপেক্ষা আর দেশি বিদেশি রাজনৈতিক চাপের পরেও ফাঁসির রায় কার্যকরে স্বস্তি তরুণদের মাঝে। মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, এটা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি আনন্দের, কিন্তু এতদিন পরে হয়েছে সেটা নিয়ে আমাদের আক্ষেপ কাজ করে। ওরা অনেক দাম্ভিক ছিল, অনেক অ্যারোগেন্ট ছিল। তো ওরা ওদের মধ্যে একটা ধারণা, ভুল ধারণা বলতে গেলে, যে ছিল যে ওদের কোনো বিচার হবে না। আশা করছি যে সামনে যারা বিচারের কাঠগড়ায় এখন পর্যন্ত আছে তাদেরও রায়গুলো এভাবেই কার্যকর হবে। এত বছর পর যে ওদের যুদ্ধাপরাধীর বিচার হলো, এটা নিয়ে আমাদের নতুন প্রজন্মের জন্য এটা অনেক বড় পাওয়া। জামাত ইসলাম খুব করতো, এই যে হেরা বাঁচানোর জন্য অনেক আন্দোলন হরতাল দিছে, আমাদের তো অনেক কষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের প্রত্যাশা, ক্ষমতাশালী ও দাম্ভিক এ দুজন যুদ্ধ অপরাধীর ফাঁসির পরে দেশের রাজনৈতিক সহিংসতার অবসান হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন পাওয়ার পরে সরকার পরবর্তী কার্যক্রম গ্রহণ করেছে। তাই এক্ষেত্রে বিতর্কের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আইনমন্ত্রী বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করতেই এই বিচার নিয়ে মিথ্যাচার করা হয়েছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। আমি তো বলছি যে তাদের লিখিত অ্যাপ্লিকেশন আমাদের কাছে রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের আমরা যুক্তি আছে কিনা এবং অ্যাপ্লিকেশনটা যথার্থ হয়েছে কিনা সেটা আইনমন্ত্রীর মহোদয়ের অপিনিয়ন নিয়েই আমরা বাকি কাজটাই করেছি। কাজেই এখানে আর কিছুর অবকাশ নেই, কথা বলার আর কোনো অবকাশ নেই। ওনারা এইসব কথা বাংলাদেশের জনগণকে না, সারা বিশ্বের তাদের যারা মদতদাতা আছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা বলছেন। আমার পরিষ্কার কথা, আইন মাফিক ওনারা যে দরখাস্ত করেছেন, আইন মাফিক সেই দরখাস্তটি মহামান্য রাষ্ট্রপতি খারিজ করার পরে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে রায়, সে রায় কার্যকর করা হয়েছে। এর আগে গত রাত 12:55 ঢাকা কেন্দ্রীয় কারাগারে 71-এ মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। এরপর রাত 3টার কিছু সময় পর লাশবাহী অ্যাম্বুলেন্সের একটি সাকা চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান ও অপরটি মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। মুজাহিদের ফাঁসির মধ্য দিয়ে প্রথমবারের মতো বুদ্ধিজীবী হত্যার দায়ে কারো চূড়ান্ত সাজা হলো। অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেনও কখনো কখনো যেন বিজয়ের বারতা নিয়ে আসে। শনিবার রাত 12:30টায় নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের দিকে এগিয়ে আসা 4টি অ্যাম্বুলেন্স দেখে সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষের হর্ষধ্বনি তা প্রমাণ করে দিল। না, আলবদর বাহিনীর প্রধান মুজাহিদ আর আদালত যাকে ঠান্ডা মাথার খনি বলে অভিহিত করেছেন, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হয়নি তখনও। তবে আগের দুই যুদ্ধ অপরাধীর ফাঁসির অভিজ্ঞতা থেকে জনতা জানে, কখনো কখনো মধ্যরাতে জেল গেটে অ্যাম্বুলেন্স আসে বিচারহীনতার দায় মুক্তি দিতে। রাত 2:45টার দিকে 44 বছরের প্রতীক্ষা আর 5 বছরের আইনি লড়াইয়ের ফল নিয়ে বেরিয়ে আসে সেই 4টি অ্যাম্বুলেন্স।
এরই মধ্যে অবশ্য প্রচার হয়ে গেছে রাত 12:55 কার্যকর হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড। বুদ্ধিজীবী নিধনের ষড়যন্ত্র ও সহযোগিতার দায়ে মুজাহিদ আর নূতন চন্দ্র সিংহ হত্যাসহ 4টি অপরাধে একই সময়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে 2 শীর্ষ যুদ্ধাপরাধীকে। তবে শনিবার রাতেই যে ফাঁসি হচ্ছে তা প্রথমবারের মতো নিশ্চিত হওয়া যায় রাত 8টার দিকে। জানা যায় 2 যুদ্ধাপরাধীকে শেষবারের মতো দেখতে পরিবারের সদস্যদের ডেকেছে কারা কর্তৃপক্ষ। রাত 9টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে সহ 40 জন আসেন দেখা করতে। তবে 18 জনকে দেখা করার অনুমতি দেয়া হয়। রাত 8:30টার দিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্বজনেরা দেখা করতে আসে। রাত 12:30টার দিকে তাদের চলে যাওয়ার পরপরই শুরু হয় সাজা বাস্তবায়নের চূড়ান্ত পর্বের কাজ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আলোচিত 2 শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। তাদের গ্রামের বাড়িতে সকালে দাফন সম্পন্ন হয়। এর আগে 6:35 মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্সটি ফরিদপুরে পশ্চিম খাবাসপুরে পৌঁছায়। পরে বাড়ির সীমানায় তার জানাজা হয়। সেখানে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়। এদিকে নিরাপত্তার কারণে কাউকে মুজাহিদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। অন্যদিকে সকাল 9টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ চট্টগ্রামের রাউজানে তার নিজ গ্রামের বাড়ি পৌঁছায়। পরে পারিবারিক মসজিদে তার জানাজায় অংশ নেন আত্মীয় স্বজন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, বিচার চলাকালে বিতর্কিত মন্তব্য করা সহ বিভিন্ন কারণে সমালোচিত ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। বেশিরভাগ সময় থেকেছেন ক্ষমতার কেন্দ্রে। এরশাদ সরকারে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, 2001 থেকে 2006 মেয়াদে ছিলেন ওই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা, আর শেষ দিন পর্যন্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আপিল বিভাগ সাকার রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর থেকেই শুরু হয় ফাঁসি কার্যকরের প্রস্তুতি। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা ট্রাইব্যুনালের মামলার রায় আদালত বলেছিলেন মানব সভ্যতার বিবেককে কাঁপিয়ে দেওয়ার মতো ঘৃণ্যতম অপরাধ করেছেন এই আসামি। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল আদালতে তিনি ভালো আচরণের পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। বিচারের প্রতিটি পর্যায়ে নিজের অতীত ও বর্তমান নিয়ে দম্ভুক্তি করেছিলেন চট্টগ্রামের রাউজান থেকে 6 বার নির্বাচিত এই সংসদ সদস্য। শুধু আদালত নয়, রাজনীতির বেশিরভাগ সময়ই আলোচিত সমালোচিত ছিলেন সালাউদ্দিন কাদের। 2010 সালের 16 ডিসেম্বর দিবাগত রাতে তাকে গ্রেফতার করার পর 2013 সালের 1 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এরপর একই বছরের 29 অক্টোবর খালাস চেয়ে আপিল করেন তিনি। এরই প্রেক্ষিতে চলতি বছরের 16 জুন শুরু হয় আপিল শুনানি। 13 কার্যদিবস শুনানি শেষে 29 জুলাই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বুধবার সকালে রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের শুনানি শেষে সাকার আবেদন খারিজ করে সর্বোচ্চ সাজা বহাল রেখে রায় দেয়া হয়। এরপরই শুরু হয় অপেক্ষা। বৃহস্পতিবার স্বজনরা দেখা করার পর শুক্রবার তার আইনজীবীরা দিনভর কয়েকবার দেখা করার অনুমতি চেয়েও পাননি। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা প্রাণ ভিক্ষার বিষয়ে সালাউদ্দিন কাদের নিজে সিদ্ধান্ত নেবেন এবং ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় প্রাণ ভিক্ষা চেয়েছেন তিনি। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার, যার অবসান ঘটে শনিবার রাতে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ, ঢাকা। এদিকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী টর্চার সেল হিসেবে ব্যবহৃত চট্টগ্রামে তার বাসভবন গুরসিল। মূলত বৃহত্তর চট্টগ্রামের মুক্তিকামী মানুষকে ধরে এনে অমানসিক নির্যাতন চালানো হতো এখানে। অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন পাহাড়ের উপর অবস্থিত সাকা চৌধুরীর এই বাড়িতে। মুক্তিযোদ্ধাদের দাবি এই বাসভবনটি রাষ্ট্রের মালিকানায় এনে মুক্তিযুদ্ধ জাদুঘরের রূপ দেয়া হোক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মুক্তিযুদ্ধের শুরুতে বৃহত্তর চট্টগ্রামে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী ছত্রছায়া থেকে সাধারণ মানুষের উপর বর্বরতম নির্যাতন চালিয়েছিলেন তিনি। তার হাতে শহীদ হয়েছেন চট্টগ্রামের অসংখ্য মুক্তিকামী মানুষ। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আর্মিরা মিলে গাড়ি থামানোর পর ওই ক্যাম্পের ইনচার্জ যিনি ছিলেন ক্যাপ্টেন হাফিজ,
ক্যাপ্টেন হাফিজের হাতে এই দুইজনকে তুলে দেন, যে এদের অপরাধ এরা লালদিঘির মাঠে এরকম করে মানুষকে উদ্বুদ্ধ করেছে। গ্রামের বাড়ি রাউজানের বিভিন্ন স্থানে গণহত্যা চালিয়েছিলেন সাকা চৌধুরী, আর তাই তাকে হত্যারও চেষ্টা চালিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। রাউজানের গণহত্যা, চট্টগ্রাম আনাচে কানাচে গণহত্যা, অনেক লোককে মারছে, সে গুডসেলে মারছে, বাইরে মারছে, গ্রামে মারছে, যার জন্য তাকে নির্ধারণ করা হয়েছে তাকে মারার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে বেঁচে গেছে। এই অবস্থায় সাকা চৌধুরীর টর্চার সেল নগরী জামাল খান এলাকার গুডসিলকে রাষ্ট্রের অনুকূলে এনে মুক্তিযুদ্ধ জাদুঘরের রূপ দেওয়ার দাবি জানিয়েছেন এই মুক্তিযোদ্ধা। সাকা চৌধুরী সহ সমস্ত ঘাতকদের সম্পত্তি ক্রোক করা এবং বিশেষ করে সাকা চৌধুরীর যেই টর্চার সেল ছিল গুডস হিলে, সেই গুডস হিলকে সরকার বাজেয়াপ্ত করে সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করার আমি জোর দাবি জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিচার শুরু হওয়ার আগে এখানে এসে তদন্তকারী দল মুক্তিযোদ্ধাদের নির্যাতনের তথ্য প্রমাণও সংগ্রহ করেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী। এখনও এই গুডসিলের নাম শুনলে ভয়ে আতকুটে চট্টগ্রামের মানুষ। আর সাকা চৌধুরীর রায় কার্যকরের পর অনেকটা নীরব নিস্তব্ধ জনমানবহীন এই গুডসিল। চট্টগ্রামের গুডসিলের সামনে থেকে কমল দে, সময় সংবাদ। দীর্ঘ 5 বছর বিচার প্রক্রিয়ার সাক্ষ্য প্রমাণ এবং আইনের সর্বশেষ প্রক্রিয়া শেষ করে সাজা কার্যকর করা হয় 71-এর আলবদর কমান্ডার যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। 4 দলীয় জোট সরকারের সাবেক এই মন্ত্রী দম্ভ ভরে বলেছিলেন দেশে কোনো যুদ্ধাপরাধী নেই। গত বুধবার মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে রায় রাখেন সর্বোচ্চ আদালত। শেখ জায়েদের রিপোর্ট। 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2010 সালের 29শে জুন গ্রেপ্তার করা হয় জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতাকে। দোষী প্রমাণিত হয় 2013 সালের 13 জুলাই এই আলবদর কমান্ডারকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দণ্ড থেকে খালাস চেয়ে 2014 সালের 11ই আগস্ট উচ্চ আদালতে আপিল করেন মুজাহিদ। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে গত 16 জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদকে ফাঁসি এবং অন্যান্য অপরাধে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। গত 30 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে এর পরদিনই মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সে সময় সর্বোচ্চ আদালত তার রায়ে মুজাহিদকে ঠান্ডা মাথার খুনি হিসাবে উল্লেখ করেন। এরপর 14 অক্টোবর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এই যুদ্ধাপরাধী। এবছরের 16 জুন আপিল বিভাগের দেয়া রায়েও ফাঁসি বহাল থাকে এই আলবদর কমান্ডারের। এর আগে মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 7টি অভিযোগের মধ্যে 5টি প্রমাণিত হয়েছে বলে রায় দেন ট্রাইব্যুনাল। রায়ে বুদ্ধিজীবী হত্যা, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে হত্যা এবং ফরিদপুরের বকচর হিন্দু গ্রামে হত্যা নির্যাতনের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আর বাকি অভিযোগগুলোর মধ্যে একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। সবশেষ 18 নভেম্বর খারিজ হয়ে যায় মুজাহিদের রিভিউ আবেদনও। শুরু হয় রায় কার্যকরের অপেক্ষা। স্বজনরা দেখা করেন কারাগারে। শনিবার সব অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেও বিমুখ হন 71-এর বহু হত্যাকাণ্ডের এই নায়ক। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 4 দশক পার হলেও 1971 সালে যুদ্ধাপরাধের দায়ে এ পর্যন্ত চূড়ান্ত বিচার হয়েছে মাত্র 7 জনের। মুক্তিযুদ্ধের সময় শীর্ষ মানবতা বিরোধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সহ এখনও চূড়ান্ত বিচার হয়নি প্রায় শতাধিক চিহ্নিত যুদ্ধাপরাধীর। এবারে রিপোর্টে থাকছে চূড়ান্ত বিচার সম্পন্ন না হওয়া যুদ্ধাপরাধীদের মামলার সবশেষ অবস্থার খবর। মাহমুদ রাকিব বলছেন সেগুলো। শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হল স্বাধীন বাংলাদেশ। এর আগে 2013 সালের 12 ডিসেম্বর কাদের মোল্লা ও এবছর 12 এপ্রিল ফাঁসি কার্যকর করা হয় শীর্ষ মানবতা বিরোধী কামারুজ্জামানের। এ নিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর হল বাংলাদেশে। অন্যদিকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ থেকে আমৃত্যু কারাদণ্ড দেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে। তবে 71-এ যুদ্ধ অপরাধের দায়ে এখনো চূড়ান্ত বিচার প্রক্রিয়া বাকি আছে শীর্ষ জামাত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আব্দুস সুবাহান ও এটিএম আজহারুল ইসলাম সহ অনেক মানবতা বিরোধীর।
এর মধ্যে ট্রাইব্যুনাল থেকে গত বছর 29 অক্টোবর মৃত্যুদণ্ড পাওয়া নিজামীর শুনানি চলছে আপিল বিভাগে। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছর 23 নভেম্বর নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগে আপিল করেন নিজামী। এছাড়া ছাত্র সংঘের তৎকালীন শীর্ষ নেতা মীর কাশেম আলীকে গত বছর 2 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আদালত। তবে সে বছরই 30 নভেম্বর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন মীর কাশেম আলীও। একই অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারকে গত বছর 30 ডিসেম্বর ও আব্দুস সোবহানকে এবছর 18 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে এবছর 18 জানুয়ারি এটিএম আজহার ও 19 মার্চ আপিল করেন আব্দুস সোবহান। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার সহ প্রায় 10 জন যুদ্ধাপরাধীর বিচার ট্রাইব্যুনাল থেকে শেষ হয়ে এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুল হক সহ 5 জনের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বাগেরহাটের অন্তত 60 জন মানবতা বিরোধীর মামলা এখন বিচারের অপেক্ষায়। অন্যদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ফরিদপুরের আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, আলবদর নেতা চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান খান সহ 6 জন যুদ্ধাপরাধী দেশে বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ স্বীকার করেছেন তারা যুদ্ধাপরাধী ছিলেন। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, শিগগিরই যুদ্ধাপরাধের দায়ী অভিযুক্ত দল হিসেবে জামায়াতের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমার যোগ্য ছিল না বলে রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করতে পারে নাই। সুতরাং ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তারা যে মানবতা বিরোধী, তারা যে যুদ্ধ অপরাধী, তারা যে মায়ের কোল খালি করেছে, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সেটা নিজেরাই প্রমাণ করে গেল। এবং এই বিচারের মধ্যে দিয়ে জামাত যে একটা যুদ্ধ অপরাধী দল, একটা অপরাধী দল, সেটা প্রমাণিত হয়েছে এবং জামাতের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সময় মতো জামায়াতে ইসলামীর রাজনীতিও নিষিদ্ধ করা হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আনন্দ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে জামায়াতের ডাকা হরতালকে আদালত অবমাননা হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। আগামীকাল জামাত ইসলামী বাংলাদেশে হরতাল ডেকেছে, আইনের ভিত্তিতে আদালতে বিচার করেছে। সুতরাং তাদের যে হরতাল ডাকা, এটি আসলে বিচার বিভাগকে, আইনকে, আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছু নয়। শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের ফাঁসির রায় আমরা কার্যকর করতে পেরেছি গত রাত্রে। সামনে নিজামের আপিল শুনানি হচ্ছে, ইনশাআল্লাহ কেউ রেহাই পাবে না। বাংলাদেশকে নিয়ে যারা একটা খেলা খেলতে চায়, একটা চরম খেলায় মারতে চায়, মেতে উঠতে চায়, তারা তাদের পক্ষে আজকে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছে, এই বিচারকে প্রস্তাবিত করার চেষ্টা করছে। আজকে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। ওই অসীম শক্তি বিএনপি জামাতের নিষিদ্ধ করার ব্যাপারেও সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনারা অপেক্ষা করুন, সময়ের ব্যাপার মাত্র। দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পরদিন রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে স্বস্তি ফিরে আসায় জনগণও বাড়তি নিরাপত্তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। শ্বাসরুদ্ধকর একটি রাতের কঠোর নিরাপত্তার পরের দিন রোববার নগর জীবন স্বাভাবিক হয়ে আসলেও নিরাপত্তার বলয় ছিল রাজধানী জুড়ে। নগরীর চেকপোস্টগুলোতে ছিল অতিরিক্ত পুলিশ, ছিল বাড়তি টহল। প্রত্যেকটা চেকপোস্ট আমরা গাড়ি চেকিং করতেছি, সন্দেহভাজন লোকজন যা পাচ্ছি, গাড়ি যেগুলি সন্দেহ হচ্ছে আমরা এগুলি চেকিং করতেছি। মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসিতে নগরবাসীর মনে যেমন স্বস্তি নেমে এসেছে, তেমনি বাড়তি নিরাপত্তায় সন্তুষ্ট তারা। সবার মধ্যে তো একটা উদ্বেগ উত্তেজনা কাজ করেছিল, যে কারণ সবাই একটু টেনশনে ছিল, মানুষের সিকিউরিটি প্রবলেম একটু ভয় পাচ্ছিল। যাই হোক, আজকে অনেকেই আমরা সবাই একটু খুশি। আগামীকাল কি হবে, দেশে শান্তি থাকবে কিনা বা কোনো গন্ডগোল হবে কিনা, এরকম একটা উৎকণ্ঠার ভিতরে ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক শান্তিতে আছি। যানবাহনগুলো যদি চেক করা হয়, আমার মনে হয় যে নাগরিকের যে
সিকিউরিটি এটা সরকার দিতে পারবে। মাঝে মাঝে একটু কষ্ট হয়, ট্রাফিক লেগে যায়, তাড়াহুড়া থাকলে লেট হয়ে যায়, কিন্তু আমার মনে হয় এটা দরকার। পাশাপাশি কূটনৈতিক পাড়ার মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই জোরদার রয়েছে। সচিবালয় সহ যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে এগুলো আমরা মানে কঠোর নিরাপত্তা বিধান করছি। সাকা মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে এখনো পর্যন্ত দেশের কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। পরিবেশ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থগিত রাখার দাবি বিশেষজ্ঞদের। কাজ চলমান রেখেই ত্রুটি সংশোধন করা হবে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এবং বিপিএল এর প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে চিটাগাং ভাইকিংস। সন্ধ্যায় ঢাকা ডায়নামার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অঞ্চল গড়তে উদার মানসিকতা নিয়ে দক্ষিণ এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের সঙ্গে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের পক্ষে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন এবং ভারতের পক্ষে ইউকে সিনহা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন। বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ক্রমোন্নতি ঘটছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুসম্পর্কের এই ধারা আগামীতে অব্যাহত রাখতে সরকার সচেষ্ট থাকবে। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা দিতে এক্সচেঞ্জ কমিশনকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এই দুই দেশের যারা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষ, পাশাপাশি আমাদের অন্যান্য প্রতিবেশী দেশসমূহের যারা দারিদ্র মানুষ আছে তাদেরকে আমরা এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিতে সক্ষম হব। আমাদের আরো উদার মনোভাব নিয়ে সকল সংকীর্ণতা ঊর্ধ্বে উঠে সকলকে একযোগে কাজ করতে হবে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ, স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার জন্য আমরা সবসময় সচেষ্ট রয়েছি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা বর্তমানে অর্থনৈতিক অগ্রযাত্রার একটি স্থিতিশীল পর্যায়ে উন্নীত হয়েছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য প্রয়োজন ব্যাপক বিনিয়োগের। পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাবো, বিনিয়োগকারী ও দেশের সাথে নিজেদের কর্মকাণ্ড অধিকতর যত্নের সাথে পরিচালনা করেন। সরকারের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে আপনাদের জন্য। আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও প্রাথমিক ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে ইংরেজি পরীক্ষা। এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 32 লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষার সময় হরতালের মতো কর্মসূচি না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। এদিকে আগামীকালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 30 নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান। শিক্ষা জীবনের শুরুতেই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই কোমলমতি শিক্ষার্থীদের চলছে শেষ মুহূর্তের পড়াশোনা। রোববার সকাল 11টায় ঢাকা সহ সারা দেশে শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিএসসি। প্রথম দিনে অনুষ্ঠিত হয় ইংরেজি পরীক্ষা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অভিভাবকরা আশা করছেন পরীক্ষার সময় রাজনৈতিক দলগুলো পরীক্ষার্থীদের ক্ষতি হয় এমন কর্মসূচি দেয়া থেকে বিরত থাকবেন। বাচ্চাদেরকে অযথা এখানে হয়রানি করার দরকার নাই। যার রাজনীতিটা একটা আলাদা জিনিস, ওরা সেটা নিয়ে ওরা করুক, কিন্তু বাচ্চাদেরকে এটার ভিতরে না ফেলানোটাই ভালো। যে কোনো পাবলিক পরীক্ষাই হোক, সেটা শুরু হওয়ার আগে যাতে এমন কোনো কিছু না হয় যেটার প্রভাব বাচ্চাদের উপর পড়ে, যেটার প্রভাব দেশের উপর পড়ে। একটা এক্সাইটমেন্ট আছে প্লাস একটা ভয় আছে, কিরকম হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী পিএসসি পরীক্ষা পরিদর্শন করে জানান, এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে 64 জেলাকে 8টি জোনে ভাগ করে পৃথক 8 সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা তদারকিতে মন্ত্রণালয়ের 29 কর্মকর্তাকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে। কিছু কিছু দুষ্ট মানুষ দুষ্ট বুদ্ধি নিয়ে অগ্রসর হয়, তো সেইটাকে কাভার করার জন্য আমরা আমাদেরও একটু পদ্ধতি বদল করছি মাত্র। আগামীকালের যে পরীক্ষাটা আমরা পরিবর্তন করেছি বাংলাটা, সেটা আমরা 30 তারিখে নেব। এবছর সারা দেশের 7052টি কেন্দ্রে মোট 32,54,514 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিনের পরীক্ষা ভালো হয়েছে বলে জানায় পরীক্ষার্থীরা। পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন সোজা হয়েছে। পরীক্ষা তো ভালো হয়েছে, প্রশ্ন অনেক সহজ ছিল। প্রস্তুতি ভালো থাকায় সামনের পরীক্ষাগুলো ভালো হবে বলে মনে করছে খুদে এই শিক্ষার্থীরা। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা।
চোখের জলে বাংলাদেশ ছাড়লেন পঞ্চগড় থেকে সদ্য বিলুপ্ত 5টি ছিটমহলের 48 জন। নীলফামারীর চিলহাটি হলদিবাড়ি সীমান্ত পথ দিয়ে প্রথম দফায় আনুষ্ঠানিকভাবে ভারতে যাওয়ার কথা রয়েছে তাদের। সকালে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রয়োজনীয় কাগজপত্র ও মালপত্র নিয়ে জড়ো হন তারা। এ সময় তাদের বিদায় জানাতে জড়ো হন প্রতিবেশী স্বজনরা। প্রথম দফায় জেলা সদর ও বোদা উপজেলার সদ্য বিলুপ্ত ছিটমহল গারাতি, নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদিঘি ও নাজিরগঞ্জের 14টি পরিবারের 48 জন সদস্য বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন ভারতে। গত 31 জুলাই রাত 12টা 1 মিনিটে 111টি ছিটমহল বিলুপ্ত ঘোষণা করা হয়। চট্টগ্রামের দুর্বৃত্তদের গুলিতে মোহনা টেলিভিশনের রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুরুতর আহত হয়েছেন। রাউজান এলাকা থেকে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার সময় সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহনা টেলিভিশনের গাড়িটি গহিরা বাজার এলাকায় পৌঁছালে দুজন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে তাদের উপর হামলা চালায়। এ সময় ওই দুই সন্ত্রাসী গাড়িটিতে ভাঙচুর চালায় এবং 1 রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন মোহনা টেলিভিশনের রিপোর্টার রাজীব সেন প্রিন্স। গুরুতর অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কতগুলো ছেলে আমাদেরকে বলতেছে দাঁড়ান দাঁড়ান, আমরা দাঁড়াই না এখানে। স্যাররা বলতেছে তুমি গাড়ি টান দাও। আমি টান চলে আসতেছি, অর্ধেক আসি দেখতেছি একটা লাঠি নিয়ে দাম করে একটা বাড়ি মারছে। আমি হালকা করে গাড়ি দাঁড়া করেছি, দেখতেছি আবার দুমদুম গুলি করা শুরু করছে। তারপর আমরা চলে আসছি ওখান থেকে। কেউ রিক্সা চালায়, কেউ পিঠা বিক্রি করে, আবার কেউ বা বিক্রি করে পত্রিকা। বিভিন্ন জেলা থেকে গাইবান্ধায় এসে এমন কার্যক্রম পরিচালনা করছে হেজবুত তৌহিদের কর্মীরা। নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা। আবার বিভিন্ন লেখার মাধ্যমে নিজেদের গণতন্ত্র পরিপন্থী বলেও দাবি তাদের এমন কার্যক্রমে উদ্বিগ্ন মানুষ। অবশ্য এই ধরনের কার্যক্রম নজরদারিতে রয়েছে বলে দাবি প্রশাসনের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত। গাইবান্ধা শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে শাপলা মিল এলাকায় পত্রিকার নামে সাইনবোর্ড টানানো এই বাড়ি থেকে পরিচালিত হচ্ছে হেজবুত তৌহিদ নামে একটি সংগঠনের কার্যক্রম। গ্রাম শহরে তাদের সংগঠনের পত্রিকা বিক্রির পাশাপাশি মেহেরপুর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন এলাকার নারী পুরুষদের সংগঠিত কার্যক্রম এলাকাবাসীর মনে সন্দেহের জন্ম দিয়েছে। তারা বই দিয়ে গেছিল মাঝে মধ্যে, কিন্তু আমরা ওটা কোনোদিন পড়িও নাই। ওরা কি করে না করে এটা তো আমরা অতটা ইয়ে করিনি। মাঝে সাঝে হাদিস কোরআনের কথাও বলে, এখানে ডাক্তারের দোকানে বসে অনেকক্ষণ করে কথা বলে। বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন মহলও উদ্বিগ্ন তাদের এসব কার্যক্রম নিয়ে। আমার কাছে মনে হয় তাদের উদ্দেশ্যটা রহস্যজনক এবং তাদের ভিতরে গেলে তারা সহজে মুখ খুলতে চায় না এবং ভিতরটা ভালোভাবে দেখাতেও চায় না। এবং তাদের পত্রিকাটাও একটা সন্দেহজনক কিছু লেখালেখি করছে, সেক্ষেত্রে তাদের এই বিষয়টা খতিয়ে দেখা দরকার। সংগঠনটির কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা সময় সংবাদের ক্যামেরা বন্ধ করে দেন। তবে তাদের অর্থের উৎস বা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেনি এই কর্মী। আমি হেজবুত তৌহিদ আন্দোলনের সদস্য। আমরা মানবতার কল্যাণে সারা দেশব্যাপী কাজ করে থাকি। এ ব্যাপারে গাইবান্ধা পুলিশ সুপার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে জেলা প্রশাসক দাবি করেন তাদের কার্যক্রম নজরদারিতে রয়েছে। তাদের কার্যক্রম, আচরণ কোনো কিছুই আমাদের প্রচলিত আইনের পরিপন্থী হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা নেবে। হেজবুত তৌহিদের ওয়েবসাইটে বিভিন্ন লেখায় দেখা যায় তারা গণতন্ত্রে বিশ্বাসী নন। গাইবান্ধায় তারা প্রায় 4 বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সুন্দরবনের অদূরে নির্মিতব্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ স্থগিত রাখার দাবি জানিয়েছে পরিবেশবিদ সহ জ্বালানি বিশেষজ্ঞরা। রামপাল প্রকল্প এলাকা পরিদর্শনের পর এমন মত এসেছে সমালোচকদের তরফ থেকে। তাদের মতে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের ক্ষেত্রে যে পরিবেশ সমীক্ষা করা হয়েছে তা ত্রুটিপূর্ণ। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাস, স্থগিত নয় বরং কাজ চলমান রেখে সবার ঐক্যমতে গড়ে উঠবে এই বিদ্যুৎ কেন্দ্র। বাগেরহাটের রামপাল থেকে ফিরে শামসুল হক প্রিন্সের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সুন্দরবনের বুক চিরে বয়ে চলা পশুর নদীর তীর ঘেঁষে 1834 একর জায়গায় গড়ে তোলা হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতার বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, যার স্থানীয় নাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র।
2012 সালের জানুয়ারিতে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসির সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 660 মেগাওয়াটের 2টি ইউনিটের জন্য বিদ্যুতের উৎপাদন ও ক্রয়ের যৌথ চুক্তি করে। পরবর্তীতে 2013 সালের 5 অক্টোবর সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিতর্কিত এই প্রকল্পটির। সুন্দরবনের কাছে হওয়ায় প্রকল্পটির ব্যাপারে শুরু থেকেই পরিবেশের হুমকি নিয়ে সরব ছিলেন বিশ্লেষকরা। সম্প্রতি সরকার পরিবেশবিদদের দেখিয়েছেন সুন্দরবন সহ পুরো প্রকল্প এলাকা। তর্ক বিতর্কের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ। কিন্তু বিশ্লেষক সহ পরিবেশবিদরা এই পুরো এলাকা পরিদর্শন করে পরামর্শ দিলেন, বৃহৎ এই প্রকল্পটির জন্য যে পরিবেশ সমীক্ষাটি করা হয়েছে সেটি পুনর্মূল্যায়ন করা জরুরি সুন্দরবনের স্বার্থেই। যে প্রতিবেদনের উপর ভিত্তি করে ছাড়পত্র দেয়া হলো, এখানে প্রক্রিয়াগত অনেক দুর্বলতা ছিল। আমরা কিন্তু বন্ধ করতে বলছি না, আমি ব্যক্তিগত কখনো বলি না এই রামপাল প্রকল্প আমার বন্ধ করতে হবে, কিন্তু স্থগিত করে এটার সম্পর্কে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর সুরাহা করতে হবে। তো সরকারের যদি একটু খরচা বাড়েও আমি সাজেস্ট করব যে সুন্দরবন থেকে যেন আরও 10 থেকে 20 কিলোমিটার দূরে তারা যেন পয়েন্ট সিলেক্ট করে। কারণ একটা পাওয়ার প্ল্যান্ট শুধু একটা পাওয়ার প্ল্যান্ট হয় না, আমরা লক্ষ্য করেছি ওখানে যে ডেভেলপমেন্ট যেগুলো হয় সেখানে যদি কোনো ইকো সেন্সিটিভ রিজন থাকে সেটা এফেক্টেড হতে পারে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাস, প্রকল্পটি স্থগিত নয়, বরং সবার মত নিয়েই কাজ এগিয়ে নেওয়া হবে। সবাইকে মতৈক্যের ভিত্তিতে আমরা সব কাজগুলোকে এগিয়ে নিতে চাই। আমরা সেই স্থগিতের দিকে না যেয়ে আমরা চলমান প্রক্রিয়ার দিকে যেতে চাই, যেখানে সবার কনসার্নগুলোকে গুরুত্ব দিয়ে যেন আমরা আগে বাড়তে পারি। সব ঠিক থাকলে 2018 সাল নাগাদ প্রথম ও 2019 সালে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে বদ্ধপরিকর সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। আবারও সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকর প্রসঙ্গ। বাবা আর ফিরে আসবেন না, কিন্তু দেশ ও জাতি বিপদমুক্ত হয়েছে। সাকা মুজাহিদের ফাঁসি কার্যকরের পর সময় সংবাদের কাছে এমন মন্তব্য করেছেন 71-এর শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে সেলিম রেজা নূর। এই দণ্ড কার্যকরে ব্যক্তিগত কোনো লাভ লোকসান না হলেও মানবতার দাবি পূরণ হয়েছে বলেও মনে করেন তিনি। 71-এর পরাজিত শক্তিকে সমূলে উৎপাটনে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শহীদ বুদ্ধিজীবীর এই সন্তান। এটা কোনো ব্যক্তিগত লাভালাভের বিষয় নয়, আমাদের কাছে এটা হচ্ছে দেশ, জাতি এবং মানবতার দাবি। কেননা এ জাতীয় অপরাধ যদি ঘটতে থাকে এবং এর যদি বিচার ও শাস্তি না হয়, তাহলে দেশ ও জাতিতে আবার এরকম ঘটনা ঘটাবার দুঃসাহস তারা দেখাতে পারে। সেই কারণেই বিচারের প্রয়োজন ছিল। দেশ ও জাতি বিপদমুক্ত হলো কিছুটা হলেও, সেই কারণে এই বিচারটার দরকার ছিল, শাস্তিটার দরকার ছিল। আমরা এর জন্য সন্তোষ প্রকাশ করছি। তাদের মূলোৎপাটন হয়ে গেছে এই বিচার ও শাস্তির মাধ্যমে, সেটা বলা যাবে না হয়তো এখনো। তবে জাতি যদি ঐক্যবদ্ধ হয়, আমরা যদি সঠিক নেতৃত্ব দিতে পারি, আমার বাবারা যে পরিবেশ সৃষ্টি করে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধু যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, গ্যালভানাইজ করেছিলেন, সে জায়গায় জাতিকে আবার এনে দাঁড় করাতে পারলে অবশ্যই আমরা সেই জায়গায়, সে মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো। সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ। রায় কার্যকরের সঙ্গে সঙ্গে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে সমবেত হয়ে মোমবাতি প্রজ্বলন করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। কলঙ্ক মোচনের আনন্দে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। আজকে এই দুজনের ফাঁসি দিয়ে, সাকা এবং মুজাহিদের ফাঁসি দিয়ে আমাদের কলঙ্কময় অধ্যায়ের কিছুটা হলেও লাঘব হয়েছে আমাদের। আমরা দেশ থেকে অনেক দূরে আছি, কিন্তু দেশের এই মুহূর্তে যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তা আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাচ্ছে। গণজাগরণ মঞ্চে যুক্তরাজ্যের যারা আছি আমরা এখানে, তারা প্রত্যেকটা কর্মী এবং সেই সাথে ব্রিটেনের প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত সবাই প্রচন্ড খুশি। তার কারণ হচ্ছে আমরা ন্যায় বিচার পেয়েছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা নারী নির্যাতন এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদের বিচার হয়েছে, এবং বাকি যুদ্ধাপরাধী যারা আছে তাদের বিচার অবিলম্বে কার্যকর হবে বলে আমরা আশা করি। আধুনিক সভ্যতার পাশাপাশি আছে যুদ্ধ সংঘাতের মতো নানা কলঙ্কজনক অধ্যায়। বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে আধিপত্য বিস্তারের লড়াই আজ ইতিহাস হলেও বিশেষ কোনো উপলক্ষে সামনে চলে আসে সেই কালো অধ্যায়গুলো। আর এসব কলঙ্ক মোচনে, যুদ্ধ অপরাধীদের বিচারে বিভিন্ন সময়ে দেশে দেশে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশ্বের উল্লেখযোগ্য যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার কথা জানাচ্ছেন রিয়াদুল ইসলাম।
1992 সালে সাবেক যুগোস্লোভিয়ার অন্যতম প্রজাতন্ত্র বসনিয়া স্বাধীনতা ঘোষণা করলে বসনীয় মুসলমান, ক্রোয়েশীয় ও সার্বীয়দের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। 1995 সাল পর্যন্ত চলা এ যুদ্ধে মারা যায় 1 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে সেব্রেনিৎসা গণহত্যায় মারা গিয়েছিলেন নারী ও শিশুসহ 8,000 বসনীয়। এর প্রায় 17 বছর পর 2012 সালের ডিসেম্বরে এই গণহত্যার বিচার শুরু হয়। বসনীয়দের গণহত্যার সঙ্গে জড়িত থাকায় তৎকালীন সার্ব সেনা কর্মকর্তা জাদ্রাভকো তোলিমিরের যাবজ্জীবন কারাদণ্ড দেন হেগের যুগোস্লোভিয়া আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই বছর একই আদালতে 2012 সালে আরেক বসনীয় সার্ব সেনা কমান্ডার রাতকো মলাদিচের বিচার কাজ শুরু হয়। যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠায় পথ প্রদর্শকের ভূমিকা পালন করে নুরেমবার্গ ট্রাইব্যুনাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় মিত্রপক্ষের উদ্যোগে 1945 সালের অক্টোবরে জার্মানির নুরেমবার্গে প্রতিষ্ঠা করা হয় এই ট্রাইব্যুনাল। এর পরবর্তী 1 বছরের মধ্যে পোল্যান্ডের অচউইটস ক্যাম্পে গণহত্যা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অন্যান্য মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে নাৎসি বাহিনীর 12 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 4 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। তবে নাৎসি বাহিনীর প্রতিষ্ঠাতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের খোঁজ পাওয়া না যাওয়ায় তাকে বিচারের মুখোমুখি করা যায়নি। এখনো জার্মানিতে নাৎসিদের বিচার কাজ চলছে। সবশেষ এবছরের জুলাইতে জার্মানির একটি আদালত নাৎসি বাহিনীকে সহযোগিতা করায় 90 বছর বয়সী অচউইটস ক্যাম্পের সাবেক কর্মচারী অস্কার গ্রুয়েনিংকে 4 বছরের দণ্ড দেন। অনেকটা নুরেমবার্গের পথ অনুসরণ করেই 1946 সালের এপ্রিলে জাপানে গঠিত হয় টোকিও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। জাপান সাম্রাজ্যের নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারে এ আদালত প্রতিষ্ঠা করা হয়। এতে 3 ভাগে প্রায় 6000 জাপানি নাগরিকের বিচার কাজ চলে। এর মধ্যে 149 জনকে মৃত্যুদণ্ড ও 504 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 1975 থেকে 1979 সাল পর্যন্ত কম্বোডিয়ায় খেমারুজ শাসনামলে ভিয়েতনামের জনগণ ও মুসলিমদের গণহত্যা, ধর্ষণ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় 2012 সালে। জাতিসংঘ সমর্থিত কম্বোডিয়ার একটি আদালতে এরই মধ্যে খেমারুজ নেতা ডাচ বাক, নুয়ন চে ও খিউ সাম্পাংকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া রুয়ান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া সহ বিভিন্ন দেশের বিতর্কিত নেতারা মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হয়েছেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্রসঙ্গ। বিপিএল এর এবারের আসর উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে চিটাগাং ভাইকিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 102 রান। মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসের হয়ে ওপেনিংয়ে জুটি বেঁধেছেন শ্রীলঙ্কান তারকা তিলকরাত্নে দিলশান ও বাংলাদেশের তামিম ইকবাল। রংপুরের বোলারদের বেধড়ক পিটিয়ে দুজনের শুরুটা করেছিলেন ঝড়ো গতিতে, কিন্তু ব্যক্তিগত 29 রানে পেসার আবু জায়েদের শিকার হয়ে সাজঘরে ফেরেন দিলশান। এরপর তামিমের সাথে জুটি বেঁধেছেন বিজয়। দিলশান ছাড়াও চিটাগাং ভাইকিংসে বিদেশি ক্রিকেটার হিসেবে একাদশে রয়েছেন জীবন মেন্ডিস, এলটন চিগুম্বারা ও মোহাম্মদ আমির। অন্যদিকে সাকিবের নেতৃত্বে খেলা রংপুর রাইডার্সের সেরা একাদশে বিদেশি ক্রিকেটাররা হলেন ড্যারেন সেমি, ল্যান্ডন সিমন্স, থিসারা পেরেরা ও মিসবাউল হক। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেলেও কুমিল্লার হয়ে প্রথম ম্যাচে খেলবেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা দারুণ রোমাঞ্চিত দলের তরুণদের নিয়ে। মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6:45 শুরু হবে 2 দলের ম্যাচ। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দলই করেছে ডায়নামাইটস। মোসাদ্দেক, মুস্তাফিজদের মতো নতুনদের পাশাপাশি আছে নাসির ডাসকাটেদের মতো অভিজ্ঞরাও। সেই সাথে দলের নেতৃত্বে আছেন শ্রীলঙ্কার গ্রেট কুমার সাঙ্গাকারা। এদিকে টাইগারদের কান্ডারি মাশরাফি বিন মুর্তজার দলে থাকাটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য বাড়তি শক্তি। যদিও শুক্রবার গোড়ালিতে চোট পাওয়ায় ম্যাচের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল, তবে এখন তা কেটে গেছে। পেসার কামরুল ইসলাম রাব্বির ফিট হতে এখনও কিছুদিন সময় লাগলেও দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বিশ্বাস সুনীল নারায়ণ, স্যামুয়েলসের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকাটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাকা মুজাহিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে মানবতার জয় হয়েছে। ত্বরান্বিত হবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া, মত বিশিষ্টজনদের।
প্রাণ ভিক্ষার আবেদন পাওয়ার পর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভ্রান্তির সৃষ্টি করতে মিথ্যাচার করা হচ্ছে মন্তব্য আইনমন্ত্রীর। শীর্ষ 2 যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি। দেশে দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতার অবসান হওয়ার আশাবাদ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। পুঁজিবাজারের উন্নয়নে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক সই। এবং শুরু হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সারা দেশে 7,000-এরও বেশি কেন্দ্রে অংশ নিচ্ছে 32 লাখের বেশি শিক্ষার্থী। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।